আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিলেন নিউ ইয়র্কের মেয়র প্রার্থী। পাকিস্তানের সংঘর্ষে ১৯ সৈন্য নিহত। কাতারে ইসরায়েলের হামলা নামাজে যাওয়ার কারণেই কি হামাস নেতারা বেঁচে গেছেন? ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত। আফগানিস্তানকে সতর্ক করে শাহবাজ শরীফের হুঁশিয়ারি। কাতারে ইসরায়েলি হামলার পর দোহায় জড়ো হচ্ছেন মুসলিম নেতারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং শুনছেন তা জানিয়ে দিন। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়া আপনার বন্ধুদের মাঝে। নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিলেন নিউ ইয়র্কের মেয়র প্রার্থী। গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের আর্তনাদ যেন সাগর পেরিয়ে পৌঁছে গেছে নিউ ইয়র্কের আকাশে। সেই বেদনার প্রতিধ্বনি হয়ে শহরে জন্ম নিয়েছে এক নজিরবিহীন রাজনৈতিক আলোড়ন। এর কেন্দ্রবিন্দুতে আছেন তরুণ প্রগতিশীল রাজনীতিক জোহরান মামদানি, যিনি মেয়র প্রার্থী হয়ে বিশ্বজুড়ে দৃষ্টি কাড়ছেন তার সাহসী ঘোষণায়। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে পা রাখেন তবে তাকে গ্রেপ্তারের আদেশ দেবেন তিনি। এমন স্পষ্ট ও কঠিন হুমকি মার্কিন রাজনীতিতে বিরল, কারণ যেখানে অধিকাংশ রাজনীতিক কূটনীতির জটিল ভাষায় আটকে যান, সেখানে জোহরান দাঁড়িয়েছেন একেবারে আলাদা অবস্থানে। নিউ ইয়র্কের রাজনীতি সবসময়ই প্রভাবশালী ইহুদি ভোটারদের উপস্থিতিতে সংবেদনশীল। তবু জোহরান নির্দ্বিধায় বলেছেন, শহরের আইনকে আন্তর্জাতিক ন্যায় বিচারের সঙ্গে সংহতি প্রকাশ করতে হবে। তার মতে, গাজার রক্তক্ষয়ী বাস্তবতায় চোখ বন্ধ রাখা মানে মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা। আইন বিশেষজ্ঞরা অবশ্য মনে করিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। ফলে আইসিসি যে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে তার ভিত্তিতে নিউ ইয়র্কে গ্রেপ্তার প্রক্রিয়া চালানো প্রায় অসম্ভব। এমনকি ফেডারেল আইনের সঙ্গেও এই উদ্যোগ সাংঘর্ষিক হতে পারে। তবে ইতিহাসের উদাহরণ টেনে জোহরানের সমর্থকরা বলছেন, অসম্ভবই অনেক সময় পরিবর্তনের পথ দেখায়। যেমন ২০০৪ সালের সান ফ্রান্সিসকোর মেয়র গ্যাভিন নিউসাম ফেডারেল আইন অগ্রাহ্য করে সমকামী দম্পতিদের বিবাহের অনুমতি দিয়েছিলেন, যা পরবর্তীতে নতুন অধ্যায়ের সূচনা করে। জোহরান শুধু নেতানিয়াহুই নন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও উচ্চারণ করেছেন। তার ভাষায়, নিউ ইয়র্ক কেবল সংস্কৃতি ও অর্থনীতি শহর নয়, এটি আন্তর্জাতিক আইনের জন্য আশ্রয়স্থল হতে পারে। তবে প্রতিদ্বন্দ্বীরা এটিকে নিছক রাজনৈতিক প্রচারণা বলে আখ্যা দিচ্ছেন। নেতানিয়াহু নিজেও বিদ্রূপ করে বলেছেন, এ ধরনের হুমকি হাস্যকর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার সতর্ক করে বলেছেন, ভালো ব্যবহার করুন, না হলে বিপদে পড়বেন। তবে নিউ ইয়র্কের একাংশ নাগরিক ইতোমধ্যেই জোহরানের কণ্ঠে নিজেদের অনুভূতি খুঁজে পাচ্ছেন। জরিপে দেখা গেছে, গাজা নিয়ে তার স্পষ্ট অবস্থান সাধারণ ভোটারদের হৃদয় নাড়া দিয়েছে। নিহতের সংখ্যা লাখের ঘর ছোঁয়ার সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপে ঘুমিয়ে থাকা হাজারো স্বপ্ন যেন তার কণ্ঠে আওয়াজ পাচ্ছে। শেষ পর্যন্ত হয়তো বিমানবন্দরে নেতানিয়াহুকে হাতকড়া পরানো হবে না, কিন্তু জোহরান মামদানি যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ন্যায় বিচারের লড়াইয়ে শহরগুলো কি নীরব দর্শক হয়ে থাকবে নাকি সাহসী কণ্ঠ হয়ে উঠবে? এই প্রশ্নের উত্তর এখন সময়ের হাতেই। সূত্র, নিউ ইয়র্ক টাইমস। পাকিস্তানের সংঘর্ষে ১৯ সৈন্য নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে পৃথক সংঘর্ষের ঘটনায় দেশটির সামরিক বাহিনীর অন্তত ১৯ সৈন্য নিহত হয়েছেন। শনিবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের ওয়াজিরিস্তান ও লোয়ার দির এলাকায় পৃথক সংঘর্ষে সেনাবাহিনীর ওই সদস্যরা নিহত হয়েছেন। পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গিদের হামলা বৃদ্ধি পেয়েছে। এর মাঝেই শনিবার পৃথক সংঘর্ষের ওই ঘটনা ঘটেছে। আফগানিস্তান সীমান্ত লাগোয়া পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের দুর্গম বাদার এলাকায় প্রথম সংঘর্ষের ঘটনাটি ঘটে। সেখানে সামরিক বাহিনীর গাড়িবহরে অতর্কিত হামলা চালিয়েছে দেশটির জঙ্গি গোষ্ঠী তালেবানের সদস্যরা। এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, তীব্র গোলাগুলির পর সংঘর্ষে অন্তত ১২ সৈন্য ও ১৩ জন জঙ্গি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ৪ জন আহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। সেনাবাহিনীর গাড়িবহরে এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তানি তালেবান। গোষ্ঠীটি সেনাবাহিনীর সদস্যদের কাছ থেকে অস্ত্র ও ড্রোন লুট করার দাবিও করেছে। ইসলামাবাদ বলছে, নিষিদ্ধ ঘোষিত এই জঙ্গি গোষ্ঠীটির ঘাঁটি আফগানিস্তানে অবস্থিত। স্থানীয় বাসিন্দারা বলেছেন, ভোরের দিকে হওয়া এই হামলার পর কয়েক ঘণ্টা ধরে আকাশে উড়োজাহাজ টহল দিয়েছে। এছাড়া হামলায় আহতদের উদ্ধারের পর
স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। কাতারে ইসরায়েলের হামলা, নামাজে যাওয়ার কারণেই কি হামাস নেতারা বেঁচে গেছেন? কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। 2025 সালের 9 সেপ্টেম্বর মঙ্গলবার হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে চালানো এই হামলা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ইসরায়েলের সামরিক সূত্র জানায়, হামলার মূল লক্ষ্য ছিল হামাসের রাজনৈতিক ব্যুরোর সহ-সভাপতি খলিল আল হায়া। তবে হামলার সময় নেতারা নামাজে ছিলেন এবং তাদের মোবাইল ফোনগুলো বৈঠকস্থলে রেখে যান। ফোনের সংকেতের ভিত্তিতে চালানো হামলায় মূল ভবন ক্ষতিগ্রস্ত হলেও নেতারা ছিলেন পাশের একটি বাড়িতে, ফলে প্রাণে বেঁচে যান। সৌদি মালিকানাধীন আশার্ক আল আউসাদ জানায়, হামলার সময় নেতারা মূল বৈঠকস্থানের বাইরে অবস্থান করায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। যদিও হামাস দাবি করেছে তাদের কোনো নেতা নিহত হননি। ফিলিস্তিনি গণমাধ্যম সূত্রে জানা গেছে, খলিল আল হায়ার ছেলে হিমাম এবং তার কার্যালয়ের পরিচালক জিহাদ লাবাদ নিহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত সর্বশেষ শান্তি চুক্তি নিয়ে আলোচনা। টাইমস অফ ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৈঠকে অংশ নিতে হামাস নেতারা তুরস্ক থেকে দোহায় এসেছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং গোয়েন্দা সংস্থা শিন বেত আইএসএ যৌথভাবেই হামলা পরিচালনা করে। এক মুখপত্র বলেন, এই নেতারা 7 অক্টোবরের হামলার জন্য সরাসরি দায়ী এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছেন। তিনি আরও জানান, বেসামরিক ক্ষতি কমাতে সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের চ্যানেল 12-এর সাংবাদিক বারাক রাভিদ জানান, এই অভিযানকে সামিট অফ ফায়ার নামে অভিহিত করা হয়েছে এবং এটি ছিল হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে পরিচালিত একটি সুনির্দিষ্ট অপারেশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য সবুজ সংকেত দিয়েছেন বলে দাবি করা হলেও ওয়াশিংটন তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, এই অভিযান ছিল ইসরায়েলের সম্পূর্ণ স্বাধীন উদ্যোগ এবং তারা এর পূর্ণ দায় নিচ্ছে। এদিকে কাতার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই প্রকর্ম আন্তর্জাতিক আইন ও নিয়মের স্পষ্ট লঙ্ঘন এবং সেখানে অবস্থানরত ব্যক্তিদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। অন্যদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ হামলার প্রশংসা করে বলেন, সন্ত্রাসবাদীদের কোনো ছাড় নেই এবং ভবিষ্যতেও হবে না। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদও ইসরায়েলি বাহিনীর এই অভিযানকে অসাধারণ বলে অভিহিত করেছেন। ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিকাংশ সদস্য দেশ। এই প্রস্তাবকে নিউ ইয়র্ক ঘোষণা বলা হচ্ছে। প্রস্তাবে ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় তৎপরতা আনার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এই ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের 142টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে মাত্র 10টি দেশ। তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে। ভোটদানে বিরত ছিল 12টি দেশ। সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব। ফিলিস্তিনের প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের বিষয়ে নিউ ইয়র্ক ঘোষণার অনুমোদন এই শিরোনামে এই প্রস্তাবটি উত্থাপন করা হয়। এতে সমর্থনকারী 142টি দেশের মধ্যে ভারতও ছিল। এতে উপসাগরীয় আরব দেশও এটিকে সমর্থন করেছে। তবে প্রস্তাবে আমেরিকা ও ইসরায়েল তীব্র বিরোধিতা করেছে। তাদের মতে এই প্রস্তাব একপাক্ষিক এবং এটি শান্তি আলোচনার পথে বাধা সৃষ্টি করবে। ইসরায়েলি রাষ্ট্রদূত এটিকে বাস্তবতা বিবর্জিত বলে আখ্যা দিয়েছেন। প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া অন্যান্য দেশগুলো হল আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, পাপুয়া নিউগিনি, প্যারাগুয়ে এবং টোঙ্গা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। তারই পরিপ্রেক্ষিতে সেদিন থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। 7 অক্টোবর হামাসের হামলা নিন্দা না জানানোর জন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসছে ইসরায়েল। তবে গতকাল উত্থাপন করা প্রস্তাবে স্পষ্টভাবে হামাসের নিন্দা জানানো হয় এবং অস্ত্র সমর্পণ করতে বলা হয়। এই ভোটাভুটি এমন সময় অনুষ্ঠিত হল যখন চলতি মাসের 22 তারিখে রিয়াদ ও প্যারিসের সভাপতিত্বে সাধারণ পরিষদের অধিবেশন বসতে যাচ্ছে। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আফগানিস্তানকে সতর্ক করে শাহবাজ শরীফের হুঁশিয়ারি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির শনিবার বান্নতে উচ্চ পর্যায়ে সন্ত্রাসবিরোধী বৈঠকে অংশ নেন।
একই দিনে তারা দক্ষিণ ওয়াজিরিস্তানে শহীদ সেনাদের জানাজায় উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান এবং বান্নুর সেনা হাসপাতালে আহতদের দেখতে যান। আহতদের প্রতি পূর্ণ রাষ্ট্রীয় সমর্থনের আশ্বাস দেন দুই নেতা। বৈঠকে বান্নুর সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ও নিরবিচ্ছিন্ন পদক্ষেপ অব্যাহত থাকবে। তার ভাষায়, এই বিষয়ে কোনো দ্ব্যর্থতা থাকা উচিত নয়। আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে শাহবাজ শরীফ আফগানিস্তানকে সরাসরি অভিযুক্ত করে বলেন, পাকিস্তানি সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব ও সুবিধাভোগীরা সীমান্তের ওপারে অবস্থান করছে। তিনি দাবি করেন, সাম্প্রতিক হামলাগুলোতে আফগান নাগরিকদের সম্পৃক্ততা রয়েছে। কাবুলকে সতর্ক করে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে হলে বিদেশি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। শাহবাজ শরীফ একই সঙ্গে ভারতকেও অভিযুক্ত করেন সীমান্তবর্তী সন্ত্রাসী নেটওয়ার্কে সমর্থন দেওয়ার জন্য। তার অভিযোগ, ভারতীয় প্রক্সিগুলো সাম্প্রতিক হামলার পেছনে রয়েছে এবং এ ধরনের কার্যকলাপে পাকিস্তান কঠোর প্রতিক্রিয়া জানাবে। খাইবার পাখতুনখাওয়ার জনগণের সহমর্মিতা ও সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের বাহিনী শান্তি বিনষ্টকারী সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করবে। তিনি তাৎক্ষণিক প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। পাকিস্তানের সামরিক বাহিনীর তথ্য বিভাগ ISPR জানিয়েছে, 10 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত খাইবার পাখতুনখাওয়ায় ভারত সমর্থিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের বিরুদ্ধে অভিযানে 35 জন সন্ত্রাসী নিষ্ক্রিয় করা হয়েছে। এই অভিযানে 12 জন সেনা শহীদ হয়েছেন। বাজাউর জেলায় পৃথক অভিযানে 22 জন সন্ত্রাসী নিহত হয়, আর দক্ষিণ ওয়াজিরিস্তানে আরও 13 জন সন্ত্রাসী ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। সূত্রগুলো নিশ্চিত করেছে, এসব হামলায় আফগান নাগরিকদের সম্পৃক্ততা ছিল। পাক আফগান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তানের ভূমিকা নিয়ে দুদেশের সম্পর্ক এখন আরও চাপের মুখে। কাতারে ইসরায়েলি হামলার পর দোহায় জড়ো হচ্ছেন মুসলিম নেতারা। দোহায় ইসরায়েলের হামলার পর মুসলিম নেতাদের একটি শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার। সোমবার 15 সেপ্টেম্বর দোহায় এই সম্মেলন থেকে কাতার রাষ্ট্রের ওপর ইসরায়েলি আক্রমণের বিষয়ে একটি খসড়া প্রস্তাব আনা হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মাজেদ আল আনসারি বলেছেন, রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে খসড়া প্রস্তুত করা হবে এবং সোমবারের সমাবেশে প্রস্তাবটি বিবেচনা করা হবে। সরকারি QN সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে মাজেদ বলেন, এই শীর্ষ সম্মেলন হবে ইসরায়েলের কাপুরুষোচিত আগ্রাসনের মুখে কাতার রাষ্ট্রের সঙ্গে ব্যাপক আরব ও ইসলামী সংহতি এবং ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের স্পষ্ট প্রত্যাখ্যানের প্রতিফলন। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের উদ্দেশ্য ইসরায়েলকে একটি স্পষ্ট সংকেত দেওয়া। কিংস কলেজ লন্ডনের বিশ্লেষক আন্ড্রিয়াস ক্রিক বলেন, উপসাগর জুড়ে ইসরায়েলি হামলাকে সার্বভৌমত্বের এক অভূতপূর্ব লঙ্ঘন এবং কূটনীতির উপর আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, আসন্ন এই শীর্ষ সম্মেলনটি ইঙ্গিত দেয় যে এ ধরনের আগ্রাসন স্বাভাবিক করা যাবে না। ক্রিগ আরও বলেন, এর লক্ষ্য হল স্পষ্ট রেড লাইন টেনে দেওয়া এবং ইসরায়েলের মধ্যে এই ধারণার অবসান ঘটানো যে তারা শাস্তির মুখোমুখি হতে পারবে না।